এইমাত্র ওসমান হাদির খুনি সেই ফয়সালকে ধরে ফেলল সেনাবাহিনী পুলিশ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওসমান হাদির খুনের নির্দোষতা গ্রেপ্তার মির্জা আব্বাস, ১২৭ কোটি টাকার রহস্য উন্মোচন। মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে র্যাব। এই খুনি ফয়সাল দেশে আছে, সেনাবাহিনীর আন্ডারে আছে। আমাদের ওসমান হাদিকে টার্গেট করা মানে বাংলাদেশকে টার্গেট করা, গোটা জাতিকে টার্গেট করা। অবশ্যই তার খুনিদেরকে প্রত্যেককে ধরতে হবে, মাস্টার মাইন্ডদেরকে ধরতে হবে, তার বিচার। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আজকে রাত ৮টার ভিতরে যদি পদত্যাগ না করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ঘেরাও করা হবে। হাদি ভাইয়ের বিচার হওয়ার আগ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদেরকে এবং এই খুনের পিছনে যে চক্র লুকায়িত আছে চক্রকে ধরে আইনের আওতায় এনে যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে ইনশাআল্লাহ নির্বাচন হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন মির্জা আব্বাসের বাড়িতে কিভাবে লুকিয়েছিল ওসমান হাদির খুনি। ওসমান হাদিকে অনেক আগে থেকেই টার্গেট করত মির্জা আব্বাস সহ তারিক রহমান। তাদের কথায় নাকি ফয়সাল হাদিকে মেরে ফেলে। ওসমান হাদিকে মারার জন্য কোটি কোটি টাকা নেয় এই ফয়সাল। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে স্বীকার করে ফেললো সবকিছু ফয়সাল, যে কে তাকে এতগুলো টাকা দিয়েছে। এই মির্জা আব্বাস এমনকি তারেক রহমান তাকে দুনিয়া থেকে বিদায় করে তাদের কি লাভ, এর পেছনের আসল গল্প জানলে আপনারা রীতিমতো অবাক হবেন। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি মৃত্যুর রহস্য। হাদির মাথায় দিচ্ছিলাম, এখনো মরে নাই। তবে আমাদের টিমের বহুজন বাংলাদেশে আছে, নেক্সট টার্গেট মিস হয় না। হাসনাত আব্দুল্লাহর মাথাটা একটু দেখে রাখিস। আর বর্ডার ক্রস করা কোনো ব্যাপার না, প্রশাসন আমাদের হাতে আছে, টাকায় সব মামা। এই মুহূর্তে সিঙ্গাপুর মেডিকেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শরীফ ওসমান হাদি। গভীর কোমায় থাকা এই নেতাকে নিয়ে চিকিৎসকরাও এখন পর্যন্ত আশার বাইরে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। কিন্তু প্রশ্ন একটাই, হাদি কি আসল টার্গেট ছিলেন নাকি তিনি কেবল শুরু? আমাদের হাতে এসেছে এক চাঞ্চল্যকর ও ভয়াবহ হিট লিস্ট, যেখানে স্পষ্টভাবে উঠে এসেছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং আক্তার হোসেনের নাম। কে হচ্ছেন পরবর্তী শিকার? লন্ডন থেকে পাঠানো এক গোপন সংকেত, গোয়েন্দা সংস্থার টেবিলে পড়ে থাকা ফাইল আর আইন শৃঙ্খলা বাহিনীর রহস্যজনক নীরবতা, সবকিছু কি কাকতালীয়? জুলাই বিপ্লবের নায়কদের নিশ্চিহ্ন করার এই নীলনকশা কি আগেই ফাঁস হয়ে গিয়েছিল? আর যদি হয়ে থাকে তাহলে কেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সব জেনেও নীরব? আজকে আমরা ফাঁস করব সেই ষড়যন্ত্র ভেতরের রহস্য, যার সত্য জানলে আপনি শিউরে উঠবে। চলুন শুরু করা যাক। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। গত 12ই ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিনই দেশ কাঁপিয়ে দেয় এক লোমহর্ষক ঘটনা। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় অত্যন্ত ঠান্ডা মাথায় সূক্ষ্ম পরিকল্পনায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালানো হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর। লক্ষ্য ছিল একটাই, নিশ্চিত হত্যা। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। কিন্তু এখানেই শেষ নয়। আপনারা কি জানেন, হাদির উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ছিল একটি অনেক বড় ষড়যন্ত্রের টেস্ট কেস মাত্র। আজও হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে আছেন হাদি। চিকিৎসকদের ভাষায় তিনি ডিপ কোমায়। তার বেঁচে থাকাটাই এখন প্রায় অলৌকিক। কিন্তু প্রশ্ন একটাই, হাদি কেন টার্গেট হলেন? আর তার সঙ্গে এই তালিকার বাকি নামগুলোর সম্পর্কই বাকি। ঘটনার প্যাটার্ন, সিসিটিভি বিশ্লেষণ এবং একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যে উঠে এসেছে ভয়ঙ্কর এক চিত্র। যারা জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আর যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলেন, তারাই এখন টার্গেট কিলিং এর তালিকায়। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গোয়েন্দা সূত্রে ছড়িয়ে পড়া সেই তালিকায় রয়েছে একাধিক সাহসী নেতার নাম। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখপাত্র সামান্তা শারমিন। বাদ পড়েনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তালিকায় আরও রয়েছে এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং শিবিরের একাধিক পরিচিত নেতা। এতগুলো নাম একসঙ্গে, তাহলে প্রশ্নটা অবধারিতভাবে উঠে আসে, এটা কি শুধুই আতঙ্ক ছড়ানোর চেষ্টা, নাকি দেশকে অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত নীল নকশা তৈরি হচ্ছে? কিন্তু এখানেই শেষ নয়। এই হিট লিস্টে উঠে আসছে আরো কিছু স্পর্শকাতর নাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্বার এবং ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় যাদের নাম জড়িয়েছিল তাদের অনেকের নামও রয়েছে এই তালিকায়। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টি আরো গভীরে। হাদির উপর হামলার আগেই তিনি জানতেন তার জীবন চরম ঝুঁকির মধ্যে। হামলার আগেই তিনি ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন তিনি শহীদ হতে প্রস্তুত। তিনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সতর্ক করেননি, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সরাসরি যোগাযোগ করেছিলেন।
নিজের আশঙ্কার কথা স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 12ই ডিসেম্বর বুলেট বিদ্ধ হতে হলো শরীফ ওসমান হাদিকে। এখন প্রশ্ন উঠছে, দেশের গোয়েন্দা সংস্থাগুলো কি তখন ঘুমাচ্ছিল? না, তারা আসলে ঘুমাচ্ছিল না। তারা সব জানতো, আর জেনেও না দেখার ভান করে কোনো এক অদৃশ্য মহলের চাপে চুপ করেছিল। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশি আইনজীবী, যিনি পেশাগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করেন, তিনি সরকারের কাছে একটি টপ সিক্রেট তথ্য পৌঁছে দিয়েছিলেন। তার কাছে ছিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য, জুলাই বিপ্লবের 3 থেকে 4 জন শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। তাহলে প্রশ্ন একটাই, সব জানা থাকার পরও কেন কেউ থামালো না এই রক্তাক্ত পরিকল্পনা? এই তথ্য তিনি শুধু গোয়েন্দা সংস্থাকেই দেননি, সরকারের নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায়েও তা জানিয়েছিলেন। এমনকি তিনি দেশে এসে সরাসরি বৈঠক করেছিলেন হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদি এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে। তাদের স্পষ্টভাবে সতর্ক করেছিলেন, আপনাদের উপর সামনে হামলা আসার সম্ভাবনা, দ্রুত ব্যবস্থা নিন। কিন্তু তারপর কি হলো? সরকার কি কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল? পুলিশ প্রশাসন কি এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছিল? দৃশ্যমান বাস্তবতা বলছে না। হাদি গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি। ওই আইনজীবী বারবার সতর্ক করেছিলেন, দ্রুত ব্যবস্থা না দিলে বড় বিপদ আসছে সামনে। আর আজ তার সেই আশঙ্কাই বাস্তবে রূপান্তরিত হয়েছে। হাদির রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, আর দেশ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রশ্নের সামনে, এই হামলা কি শেষ, নাকি এটি কেবল শুরু? তা নিয়ে এবার গভীর পর্যালোচনা করা যাক। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা সত্য প্রকাশে আমাদের এই লড়াইকে সমর্থন করেন, তারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখুন। এবার আসি মূল আলোচনায়। হাদির উপর হামলার পর যখন সারা দেশ তোলপাড়, ঠিক তখনই পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করে গুরুতর প্রশ্ন। এই হামলার পর আইজিপি বাহারুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোনো থ্রেট বা হুমকির তথ্য নাকি পুলিশের কাছে ছিল না। একবার চিন্তা করুন, একজন আন্তর্জাতিক মানের আইনজীবী সেপ্টেম্বর মাস থেকেই ধারাবাহিকভাবে সতর্ক করে আসছেন, আর দেশের পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা বলছেন তিনি কিছুই জানতেন না। এটা কি নিছক প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি, নাকি সর্ষের ভেতর লুকিয়ে আছে ভূত? সূত্র বলছে, সরকারের পক্ষ থেকে সম্ভাব্য টার্গেটে থাকা নেতাদের ব্যক্তিগত দেহরক্ষী বা বডিগার্ড নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু জুলাই যোদ্ধারা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশে রাজনীতি করতে চান, তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। তাদের যুক্তি ছিল স্পষ্ট, বডিগার্ড নিয়ে চলাফেরা করলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। কিন্তু প্রশ্ন হলো, এই আবেগের সিদ্ধান্তই কি আজ কাল হয়ে দাঁড়ালো, নাকি যাদের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করার, তারা ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছিল? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন এই হামলা, কেন এই টার্গেট লিস্ট? বিশ্লেষকদের মতে এই হামলার পেছনে কাজ করছে অন্তত দুটি বড় কারণ। প্রথমত, প্রতিশোধ। শরীফ ওসমান হাদি এবং এই হিট লিস্টে থাকা বাকিরা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কিংবা সম্মুখ সারির যোদ্ধা। দীর্ঘদিন ধরে সাজানো এক ক্ষমতার কাঠামো, যা বছরের পর বছর অটুট ছিল, সেই কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছেন তারাই। এই বাস্তবতায় পরাজিত শক্তির প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এটা বুঝতে কোনো রকেট সায়েন্স লাগে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দ্বিতীয় কারণ, এবং সবচেয়ে গুরুতর, ভূ রাজনীতি, ইন্ডিয়ান ফ্যাক্টর। শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন এক আপোষহীন প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি বারবার বলেছিলেন, জান দেব, জুলাই দেব না। এই স্পষ্ট অবস্থানই তাকে পরিণত করেছিল ভিনদেশি প্রভুদের চোখের কাঁটায়। হামলার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়, হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়, পরিকল্পিতভাবে। হামলাকারীরা জানতো কখন তিনি বের হবেন, কোথায় যাবেন এবং ঠিক কোন মুহূর্তটি হবে সবচেয়ে উপযুক্ত। এই মাত্রার ইন্টেলিজেন্স কোনো সাধারণ সন্ত্রাসী বা মাস্তানের থাকার কথা নয়। এ কারণেই ক্রমেই জোরালো হচ্ছে সেই সন্দেহ, এর পেছনে বড় কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক এজেন্সির হাত থাকতে পারে। এদিকে রাকসুর নেতা ওজিএস সালাউদ্দিন আব্বার জানিয়েছেন, তিনি প্রতিদিন শত শত হত্যার হুমকি পাচ্ছেন। শুধু গায়ে নয়, তার বাবা মা বোনের ছবি পাঠিয়ে হামলা, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটির পর একটি হুমকি, অবিরাম মানসিক চাপ এবং পরিকল্পিতভাবে তৈরি করা ভয়ের পরিবেশ, এগুলো কি শুধুই কাউকে ভয় দেখানোর কৌশল, নাকি এর আড়ালে বোঝানো হচ্ছে চুপ হয়ে যাও, বেশি বাড়াবাড়ি করো না, নইলে পরিণতি হবে হাদির মতো? এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠেছে। বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে 25শে ডিসেম্বর। আর ঠিক তার আগমনের প্রাক মুহূর্তে এই ধরনের টার্গেট কিলিং, এটা কি কেবল কাকতালীয়, নাকি পরিকল্পিতভাবে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা? নির্বাচনের মাঠ ফাঁকা রাখা, বিপ্লবের মুখগুলোকে ভয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া, এই লক্ষ্যই কি সাজানো হচ্ছে এই হামলার নীল নকশা? সামনে আসছে আরো কঠিন সময়। হাদির উপর হামলাকারীরা হয়তো কোনো এক তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু আশঙ্কা থেকেই যায়, এই ফাইলটাও কি অন্য 8-10টা ফাইলের মতো নীরবে চাপা পড়ে যাবে?
কারণ এই টার্গেট লিস্ট কোনো গুজব নয়, এটা বাস্তব। আজ হাদি, কাল হয়তো হাসনাত, পরশু সার্জিস। এভাবে যদি একে একে সব আলো নিভিয়ে দেওয়া হয় তাহলে এই দেশে অন্ধকার ছাড়া আর কি অবশিষ্ট থাকবে? লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মান। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? হাদির উপর এই হামলা শুধুই কি রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো আন্তর্জাতিক? প্রিয় দর্শক, একটি খবর নিশ্চয় আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় 26 জনের মতো আহত হয়েছে। আহতদের প্রত্যেককে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খবরের সূত্রে যেটি জানতে পেরেছি, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে কেন্দ্রীয় চৌরঙ্গির মোড়ে গিয়ে সেখানে তারা মিছিলটি সমাপ্ত করে এবং সংক্ষিপ্ত একটি সমাবেশের আয়োজন করে। ওই সময়টুকুতে তারা সম্ভবত 1 ঘন্টার কিছু কম বা বেশি সময় সড়ক অবরোধ করে রাখে এবং এই মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের ব্যানারে। সেখানে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই কমলমতি শিক্ষার্থী। তারা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। একজনের বক্তব্য দেয়া শেষ হয়ে গেছে, আর একজন সম্ভবত ওই সমন্বয়ক যিনি, তার বক্তব্য চলছিল। ঠিক সেই সময় কোনো রকম উস্কানি ছাড়া, কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া সেনাবাহিনীর সদস্যরা তাদের উপরে লাঠিচার্জ শুরু করে এবং বেদম প্রহার করে পিটিয়ে তাদের 26 জনকে আহত করেছে বলে আমাদের কাছে খবর এসেছে। এখন আমাদের প্রশ্ন, সেনাবাহিনীকে কেন এইখানে লাঠিচার্জ করতে হলো? তারা যে দাবি নিয়ে নেমেছে, এই দাবিটা কি অযৌক্তিক? এটি তো অযৌক্তিক দাবি নয়। সেনাবাহিনী মাঠে থাকতে তারা কি করছে, কোন দায়িত্বটা পালন করছে? তারা কি বিন্দুমাত্র আইন শৃঙ্খলার কোনো উন্নতি ঘটাতে পেরেছে? এখন তো সেনাবাহিনীর হাতেই তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। তো তারা ওসমান হাদির হত্যাকারীদের আজ পর্যন্ত, আজ কতদিন হতে চলল? 1 মাস হতে চলল। তাদের কোনো কুল কিনারা করতে পেরেছে? এমনকি এই অভিযোগ পর্যন্ত উত্থাপিত হয়েছে যে মূল হত্যাকারী সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বাড়িতে তাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে। সে দেশের বাইরে যায় নাই, বাংলাদেশের ভিতরেই আছে। এরকম অভিযোগ মানুষের ভিতর থেকে খুব জোরালোভাবে উচ্চকিত হয়েছে যে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে পালছে, আর বিএনপি নেতা জুলকারনাইন শায়েরকে দিয়ে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক এলোমেলো উল্টাপাল্টা পোস্ট দেয়াচ্ছে। এমনকি পুলিশ সদস্যদেরকে দিয়েও, গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে দিয়েও চাপ প্রয়োগ করে রিপোর্ট প্রকাশ করাচ্ছে যে সে অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, ইত্যাদি ইত্যাদি। এই নাটকগুলো বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এই দায় কি সেনাবাহিনী এড়াতে পারবে? সেনা প্রধান এড়াতে পারবে? তাহলে পঞ্চগড়ে যে হাদি হত্যার বিচার চাইতে গিয়ে যে ছাত্রদেরকে মার খেতে হলো, কমলবতী শিক্ষার্থীদের, এটা তারা বিচার চাইতে পারবে না? একের পর এক এই বাংলাদেশপন্থীদের, বিপ্লবীদের এইভাবে মানে কোনো কিছু হলেই মনে হচ্ছে তাদের উপরে সেই পূর্ব রাগ জিয়ে রেখেছেন, আর সুযোগ পেলেই তাদের উপরে হামলে পড়ছেন। এটি হবারই কথা, কারণ হাজার হোক সে তো স্ত্রীর ফুফাতো বোন, রাগ তো হবারই কথা। এবং তাকে যে কথা দেয়া হয়েছিল যে আপনাকে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরিয়ে আনবো, আপনি শুধু যান, তো সেটির যখন গুড়ে বালি, সেই আশা যখন পূরণ হচ্ছে না, তখন তো একটু রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে আশার কথা হচ্ছে এই, সম্ভবত বাংলাদেশে ওইটা আর কোনোদিনও সম্ভব হবে না যে বাংলাদেশের মানুষদের
ছেলে ভোলানো গল্প শুনিয়ে, তাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গান শুনিয়ে ঘুমিয়ে দিয়ে যা খুশি তাই করবেন, সম্ভবত এইটি আর হচ্ছে না। এবং আমরা এটি জেনে আশ্বস্ত হচ্ছি যে বাংলাদেশের জনগণ, তরুণ সমাজ, তারা নিজেদের শিকড়কে চিনতে পেরেছে, তারা নিজেদেরকে আবিষ্কার করতে পেরেছে যে এই এক টুকরো মানচিত্র ছাড়া তাদের আর কিছু নাই। সুতরাং এই মানচিত্রের উপরে যে বা যারা শকুনের দৃষ্টি দেবে, তাদের বিরুদ্ধে যুগে যুগে এইভাবে এই মানুষগুলো, বাংলাদেশ পন্থী এই মানুষগুলো লড়ে যাবে। এবং হাদি যে স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন এদেশে একদিন বাস্তবায়িত হবেই। আপনি যতই চেষ্টা করেন এখানে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের, আপনি যতই চেষ্টা করেন চট করে এখানে ঢুকিয়ে আনার, এটি সম্ভবত আর কোনোদিনই বাস্তবায়িত হবে না। আমরা সেনাবাহিনীর এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। নিশ্চয় সেনাবাহিনীর যে অংশটা দেশপ্রেমিক, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত, তারা সেখানে থাকলে এই ঘটনা ঘটতো না। বিগত 17 বছর ধরে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় নিজের দলের লোকজনকে বসিয়ে দিয়ে সে এমন ভাবে তার এই বাগানটাকে সাজিয়ে গিয়েছিল যে সে এখান থেকে চলে যাবে, চলে যাওয়ার 50 বছর পরেও তার ক্ষমতার স্বাদ উপভোগ করবে। সেটি আমরা এখন দেখছি। এরকম ঘটনা আরো সামনে ঘটবে। বাংলাদেশ পন্থীরা বিচলিত নয়। বাংলাদেশ পন্থীরা, তারা তো রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা এভাবে রক্ত দিতেই থাকবে এবং ন্যায় বিচার এদেশে প্রতিষ্ঠিত করে তারপরে ঘরে ফিরে যাবে। হাদির খুনি মির্জা আব্বাসের বাড়িতে লুকিয়েছিল, এমনকি সেখানেই সেনাবাহিনী ধরে ফেলে ওসমান হাদি সহ মির্জা আব্বাসকে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন মির্জা আব্বাসের বাড়িতে কিভাবে লুকিয়েছিল ওসমান হাদির খুনি। ওসমান হাদিকে অনেক আগে থেকেই টার্গেট করত মির্জা আব্বাস সহ তারিক রহমান। তাদের কথায় নাকি ফয়সাল হাদিকে মেরে ফেলে। ওসমান হাদিকে মারার জন্য কোটি কোটি টাকা নেয় এই ফয়সাল। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে স্বীকার করে ফেললো সবকিছু ফয়সাল, যে কে তাকে এতগুলো টাকা দিয়েছে। এই মির্জা আব্বাস এমনকি তারেক রহমান তাকে দুনিয়া থেকে বিদায় করে তাদের কি লাভ, এর পেছনের আসল গল্প জানলে আপনারা রীতিমতো অবাক হবেন। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি মৃত্যুর রহস্য। প্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতেই পেলেন ওসমান হাদিকে নিয়ে এখনো চলছে পুরো দেশে আন্দোলন। তবে সেনাবাহিনীর লোক আবার উল্টা আন্দোলন করাতে ছাত্রদের উপর লাঠিচার্জ করতেছে, অনেকেই আহত নিহত হচ্ছে। তাদের তো ন্যায্য দাবি যে আমরা হাদি ভাইয়ের বিচার চাই, এইটা তো কোনো খারাপ কিছু না, তাদের উপর কেন লাঠিচার্জ করা হবে? অন্তর্বর্তীকালীন সরকার তেমন কোনো কিছু করতে পারেনি এখনো দেশের মধ্যে। ওই যে কথাই আছে না, একদল খেয়ে গেছে আর একদল আইছে, মানে মিজানুর রহমান আজারির ডায়লগ সেম এইটাই। একজন বীর যোদ্ধা যে কিনা স্বৈরাচারকে দেশ থেকে মুক্ত করলো, তার বিচারের কোনো অস্তিত্বই নেই। হাদির খুনিকে দেশেই লুকিয়ে রাখা হয়েছে, আর এর পেছনে মেন মাস্টারমাইন্ড রয়েছেই। তবে শুরু থেকেই সবার সন্দেহ মির্জা আব্বাস। পুরো ভিডিও থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।